এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট নারী নেত্রী, লেখক, কবি, গবেষক এবং অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক ডক্টর ওয়াহিদা বানু। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আপা? আপনি? ভালো আছে। এখন আমাদের দেশে মধুমাস, আমজাম, কাঁঠালের সময়, তার মধ্যে আবার বর্ষার আগমন ধ্বনি, এর মধ্যে আমাদের ঈদুল আজহা, এসব কিছু ছাপিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট, সেই বাজেটে নারী এবং শিশুদের জন্য কীরকম বরাদ্দ রাখা হয়েছে এবং সেই বরাদ্দ অপ্রতুল কিনা, যেটা শোনা যাচ্ছে কিছুটা অপ্রতুল, সেই জায়গায় একজন নারী নেত্রী হিসাবে আপনি কি ভাবছেন? এই সময়টা আমাদের সবার জন্য খুবই একটা আকর্ষণের সময়, কারণ আমরা জানি প্রতি বছর এই সময় আমাদের জাতীয় বাজেট প্রণয়ন করা হয় এবং বাংলাদেশের মানুষের জন্য এটা প্রকাশ করা হয়। কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন যে সরকার আছেন, এনাদের যে বিষয়টাকে আমরা খুব গুরুত্বের সাথে মনে করেছিলাম যে অনেকগুলো সংস্কার কমিশন করা হয়েছে এবং প্রত্যেকটা সংস্কার কমিশন কিন্তু তাদের সুপারিশগুলো অলরেডি কিন্তু সাবমিট করেছে, যেগুলো জনসমক্ষে বিভিন্ন সময় এটা প্রকাশিত হয়েছে। তো আমি যদি বলি নারী এবং শিশুদের বিষয়টা, প্রায় 443টি সংস্কারের সুপারিশ বলা আছে। কিন্তু আমরা যখন বাজেট দেখছি, এখন নতুন সরকারের যে উদ্যোগ, সেই হিসাবে নতুন কোনো এই বাজেটে আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না। সেদিক থেকে একটু কিন্তু আশঙ্কা, একটু উৎকণ্ঠা, একটু সংকট মনে হচ্ছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় যে নারী বা শিশু বিষয়ক যে পরিবর্তিত অবস্থাগুলো আমরা চিন্তা করেছিলাম অথবা পাবার একটা পসিবিলিটি আমরা মনে করেছিলাম যে সরকারের মাধ্যমে হবে, সেই রিফ্লেকশনটা আমরা মোটেও ওখানে পাইনি। শিশুদের জন্য যে অধিদপ্তরের কথা আমরা ডিমান্ড করে আসছি এত বছর ধরে, এখন পর্যন্ত এটা আসলে কাগজে কলমে কোথাও রিফ্লেকশন হয়নি। বাট শোনা যাচ্ছে একটু কথায় যে শিশু একাডেমি যেটা আছে সেটাকে ভেঙে ভবিষ্যতে ওনারা শিশু অধিদপ্তর করার একটা চিন্তা ভাবনা করছেন। এটা এখনো কোনো আলোর মুখ দেখেনি। তো আমি বলবো যে সামগ্রিকভাবে যারা আমরা নারী এবং শিশুদের নিয়ে কাজ করি, তাদের ভিতরে আর একটু অসন্তুষ্ট আছেই। তারপরেও আমি এভাবে বলবো যে অন্তর্বর্তীকালীন একজন সরকারের কাছে আসলে আমরা মেইন স্ট্রিম গভর্নমেন্টের মতো তো কোনো কিছু আশা করতে পারি না। অন্তর্বর্তীকালীন সময়ে ওনারা হয়তো নতুন কিছু উদ্যোগ নিয়ে সেই উদ্যোগটা মানুষকে দেখাতে চাইবেন এবং অন্য রাজনৈতিক দলগুলোকে দেখাতে চাইবেন যে দিজ আর দ্য মডেলস। এই মডেলগুলো আমরা প্রস্তাব করলাম এবং এগুলোকে আমরা দৃশ্যমান করলাম এবং এটা নতুন সরকারের নতুন উদ্যোগ। সো আপনারা এই সংস্কারগুলোকে, এই নতুন উদ্যোগে আপনারা যখন ক্ষমতায় আসবেন অথবা দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করবেন, তখন যেন এই কাজগুলো আপনারা অব্যাহত রাখেন। এই জায়গায় কিন্তু একটা স্বপ্ন, একটা আকাঙ্ক্ষা আমাদের ভিতরে ছিল। তাদের যে রাজনৈতিক চিন্তা, আদর্শ অথবা ভিত্তি অথবা রোডম্যাপটা কী হবে, সেটা যদি ওনারা প্রকাশ করতেন, মানুষকে জনসমক্ষে জানাতেন এবং এটার সাথেই যে কমিশনগুলোর যে সুপারিশগুলো আসছে তার কোনগুলো চুম্বক আকর্ষণের মতো, কোনগুলোকে ওনারা আসলে মনে করছেন এগুলোকে মূল ধারায় নিয়ে যাওয়া যায়, সেটা যদি দেখাতে পারতেন এবং দৃশ্যমান কিছু পরিবর্তনের রূপরেখা, সেটা অর্থনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে এবং আমি বলবো যে সাংস্কৃতিক ক্ষেত্রেতেও ওনারা কিন্তু এই পদক্ষেপটা রাখতে পারতেন। সবচেয়ে কষ্টের বিষয় যেটা হলো, আমরা মনে করেন যে বিষয়টাকে সব থেকে গুরুত্ব দিয়ে দেখি সেটা হলো শিক্ষা। সে শিক্ষার ক্ষেত্রে কিন্তু বাজেট বাড়ে তো নাই, বরং কমেছে। শিক্ষার ক্ষেত্রে কমানো হয়েছে, স্বাস্থ্যের ক্ষেত্রে কমানো হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট যদি কমানো হয়, এমনিতেই কিন্তু শিক্ষার ব্যবস্থা নিয়ে অথবা শিক্ষার প্রসার নিয়ে, শিক্ষার যে কোয়ালিটি এডুকেশন, এগুলো নিয়ে আমরা কখনো খুশি ছিলাম না। তো সেদিক থেকে এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়ার দরকার ছিল, বাজেট বাড়ানোর দরকার ছিল এবং খাতগুলো বৃদ্ধি করলে আমরা খুশি হতাম। হেলথের সেক্টরে আমি বলবো একই অবস্থা। এই স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম বাজেট বাড়ানো হয়নি, বরং কমানো হয়েছে। তো এই দুটো মিনিস্ট্রির অবস্থা একই রকম। নারী ও শিশু বিষয়কটাতে আসলে কোনো কিছুই বাড়ানো হয়নি, আগের মতোই আছে এবং এটা নিয়ে খুব দৃশ্যমান যে আমাদের জবাবদিহিতা অথবা এটার দৃশ্যমান করে দেখানো যে কোন খাতে আমরা বাড়ালাম, এরকম করে আলাদা করে এটা দেখানো হয়নি।
আর দুটা জিনিস আমি আরও একটু উল্লেখ করতে চাই, সেটা হলো সোশ্যাল সেফটি নেট, যেটার ভিতরে বাংলাদেশের সুবিধাবঞ্চিত নারী, শিশু এবং জনগণ তাদের একটা হক আছে। তো এই হকটা আদায় করার জন্য আমাদের সরকারের কিছু প্রণোদনা দেওয়ার ব্যবস্থা এখানে করা আছে। সেই জায়গাতে আমাদের দেশের মানুষ, নারী, শিশু সবাই অত্যন্ত প্রতারিত হয়ে আসছেন। একদম সত্যি কথা। তারা কিন্তু এখান থেকে যে অনুদানটা দেওয়ার কথা, অ্যালাউন্সটা দেওয়ার কথা, ওনারা নিয়মিতভাবে এটা পান নাই। অনেক সময় দেওয়াই হয়নি, অনেক সময় চিকিৎসার ব্যবস্থা ছিল এই জায়গাগুলোতে। একদম সত্যি কথা। তো সেই জায়গায় আমাদের যেটা দাবি থাকবে এবং বলার থাকবে যে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেটে এমন কিছু রিফ্লেকশন করে যাবেন, প্রতিফলন ঘটবে, যেটা নারী, শিশু এবং সুবিধাবঞ্চিত, সব থেকে ভালনারেবল, সব থেকে মার্জিনালাইজড গ্রুপ যারা আছেন তাদের জন্য যে বরাদ্দটা থাকবে সে বরাদ্দটা দৃশ্যমান করা একটা। 2 নম্বর হলো এই বরাদ্দটা কিভাবে খরচ হবে, ব্যয়িত হবে এবং কি কি মেথোডোলজিতে, সেটাও যেন দৃশ্যমান করে। শেষে আপনার স্বপ্নের কথা বলেন। আমি যেটা বলবো, যে এখনো বলছি, এই সরকারকেও বলছি যে আপনারা শিশুদের জন্য একটা শিশু অধিদপ্তর করেন। যদিও এই মুহূর্তে শিশু বিষয়ক মন্ত্রণালয় আপনারা না করতে পারেন, এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ ছিল যে বাংলাদেশকে শিশুর জন্য সুন্দর বাসযোগ্য একটা দেশ উপহার দেওয়ার জন্য। একদম সত্যি কথা। সুকান্ত বলেছিলেন যে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ, তারপর হবে ইতিহাস। তো এই সরকার ইতিহাস হতে পারতো যদি এই পরিবর্তনগুলো ওনারা করে যেতে পারতেন। পরবর্তী সরকার যদি এসে করে দেখা যায়। আপনারা অনেক ভালো থাকবেন, আপনার স্বপ্ন সফল হোক এই প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সুধী স্বজন, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম সাম্প্রতিক ভাবনা পর্বে, এবারে যাব আবৃত্তি পর্বে। এই পর্বে উপস্থিত আছেন দেশের বিশিষ্ট আবৃত্তি শিল্পী লিজা চৌধুরী। কেমন আছেন আপনি লিজা? জি ভাই, ভালো আছি। আমাদের তো এখন বর্ষার সময়, যদিও মধুমাস, সামনে পবিত্র ঈদুল আজহা, তো আমরা আজকে আবৃত্তি পর্বে কোন আবৃত্তিটি শুনবো? বর্ষা, প্রকৃতি, স্নিগ্ধ প্রকৃতি, এবং শুধু এইটা প্রকৃতিরই নয়, কবি এবং শিল্পীদেরও একটি ঋতু। তাই আজকে আমি চাচ্ছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রখ্যাত কবিতা, সোনার তরী কাব্যগ্রন্থের একটি কবিতা, সোনার তরী, কবিতাটি শোনাতে যাচ্ছি। শুনি আমরা। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রাম খানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা, গান গেয়ে তরিবে কি আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারি। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলো নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারি। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বাড়ি ফিরাও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকল দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই ছোট সে তরি, আমার সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি, সোনার তরি। বাহ! রবীন্দ্রনাথের এই কবিতাটি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত
আমরা যে যা ফসল ফলাই সেই ফসল একসময় দিয়ে আমাদেরকে চলে যেতে হয়। জীবনের সকল অর্জন আমরা যা পেয়েছি সেটাই আমরা পৃথিবীকে দিয়ে যাই। এই নিয়মের ব্যত্যয় হয় না। রবীন্দ্রনাথ সেই জীবন এবং জীবনের পরের জীবন, লৌকিক এবং অলৌকিক দুই জায়গায় স্পর্শ করেছেন। আপনার কবিতার আবৃত্তি অসাধারণ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম আবৃত্তি পর্বে, এবারে যাব জানা অজানা পর্বে। এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট চিকিৎসক, রাজনীতিক, সমাজসেবী, আমাদের সকলের প্রিয় তৌহিদুর রহমান আওয়াল। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন আওয়াল? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি ভালো। পবিত্র ঈদুল আজহা, আমরা জানি এই সময়ে মানুষ ঘরে ফেরে। আমরা পত্রিকার যে সমীক্ষা সেখানে দেখলাম প্রায় 1.5 কোটি মানুষ ঘরে ফিরে। আমাদের রাস্তার উপরে যানবাহনের উপর একটা ব্যাপক চাপ সৃষ্টি হবে। প্রতি বছর ঘরে ফেরা এবং আসা নিয়ে অসংখ্য মানুষ রাস্তায় নিহত হয় এবং তারা অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এর হাত থেকে বাঁচার জন্য একজন চিকিৎসক হিসেবে আপনার পরামর্শ কী? আমরা যাতে অস্থিরতা প্রকাশ না করি। ঈদে সবাই বাড়ি যাব, আনন্দ করব, কিন্তু দেখা গেছে গাদাগাদি করে যাওয়ার যে স্বভাব, আপনি দেখবেন ট্রেনের উপরে, ছাদের উপরও আমাদের অনেকে যায়, আবেগ কাজ করে। আসলে তাদেরকে আমরা বলবো আপনারা আবেগের বশবর্তী হবেন না, কারণ আমরা সবাই যাতে বাড়ি পৌঁছে নিরাপদে যাতে পৌঁছাইতে পারি। আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে, তো সেই জায়গাগুলোয় হচ্ছে আমাদের সতর্ক থাকতে হবে যে দুর্ঘটনাগুলোর মাত্রাটা, সিভিয়ারিটি অনেক বেশি হয়। আপনি লঞ্চে দেখবেন, ট্রেনে দেখবেন, বাসে দেখবেন, শুধুমাত্র অতিরিক্ত মানুষজন, জনগণ যাতায়াত করে বলেই কিন্তু দুর্ঘটনা হওয়ার চান্স বেশি থাকে। সেই জায়গায় চালকদের উদ্দেশ্যে কেউ বলুন, তারা যে একে অপরকে ওভারটেক করে দ্রুত যেতে চায়, এটা আসলে আমাদের কিছু এডুকেশন দরকার, মানে মেন্টাল হেলথ এডুকেশন আমরা বলি। তাদের সাইকোলজিক্যালি যে আমরা সবাই পৌঁছাবো, যা তাড়াহুড়া না করি। এদের উদ্দেশ্য থাকে আমি যত বেশি ট্রিপ দেব আমার ইনকাম তত বেশি হবে। এই সাইকোলজি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটি আসলে জাতিগতভাবে আমরা একটু বেসিক্যালি অস্থির হওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা যায়। কে কার আগে যাবে, এখানে জয়ী বা পরাজিত হওয়ার কিছু নাই, কিন্তু এদের সাইকোলজি কাজ করে আমার জিততে হবে, আমার আগে যেতে হবে। এই আরেকটা বিষয় আমরা জানি যে পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদে অসংখ্য পশু কোরবানি দেওয়া হয় এবং এই কোরবানির পরে যে মাংস তা খাওয়ার একটা মানে প্রতিযোগিতা শুরু হয়। এবং এরপরে আপনি জানেন যে অসংখ্য লোক হৃদ রোগে আক্রান্ত হয়। আগে না থাকলো মানে এমন খায় যে তো এই খাওয়ার ব্যাপারে আপনার কোনো টিপস আছে? অবশ্যই আমাদের সবসময় মেনটেন করতে হবে আমাদের যে সুষম খাদ্যের যে নীতি, 4 ভাগ কার্বোহাইড্রেট, 1 ভাগ প্রোটিন আর 1 ভাগ ফ্যাট। এখন এইটা হইলো আমাদের মেইনটেইন করতে হবে। আমরা অনেকে যে 1 মাস উপোস থেকে মনে হয় যে আমরা ওই দিনই সব কিছু সাবার করে ফেলবো, এই ধরনের সাইকোলজি যাতে আমাদের না থাকে। আর আমাদের চেষ্টা করতে হবে যারা উচ্চ রক্তচাপের রোগী, যারা হলো হাইপারটেনসিভ পেশেন্ট এবং যারা ডায়াবেটিক পেশেন্ট, এদের খাবার অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং যাদের কিডনির সমস্যা আছে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে প্রোটিন গ্রহণের ক্ষেত্রে। সেই জায়গায় আমরা যাতে রেড মিটটা যতটুক পারি পরিমিত, হয়তোবা ঈদের আনন্দ থাকবে, কিন্তু যার যেখানে একবারে খাওয়ারই কথা না, অন্তত 1 টুকরা খেলো, এর বেশি যদি খায় তাহলে তার ক্ষতি হবে। তো সেটি আমাদের পরিমিতি বোধটা থাকতে হবে যে আমরা যাতে অতিরিক্ত কোনো কিছুই তো ভালো না, অতিরিক্ত যে কোনো কিছুই প্রয়োজন হয়ে যায়, সেটা আমাদের সতর্ক থাকতে হবে। আপনি একজন রাজনীতিক, এখন দেশে এই আমি জানি মধুমাস, এখন আম জাম কাঁঠালের সময়, বর্ষা প্লাস কোরবানির ঈদ, এর মধ্যে আবার একটা নির্বাচনের হাওয়া উঠে গেছে। তো আপনি যদি এক কথায় বলেন যে একজন রাজনীতিক হিসাবে আমাদের দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমস্ত উন্নয়নের জন্য এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে যে নির্বাচনের জন্য তো এই গত 16-17 বছর যারা গণতন্ত্রকামী জনগণ, এরা আন্দোলন করেছে, সেই জায়গা থেকে বিএনপি আন্দোলন করেছে। এখন যদি নির্বাচনটা না হয়, যেমন মানুষের বাঁচার জন্য খাবার দরকার, সেরকম গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। আমরা নির্বাচন চাবো, একটি নির্বাচিত সরকার হইলে চেইন অফ কমান্ডটা ঠিক থাকে। এখন দেখবেন আপনার ট্রাফিক রিলাক্টেন্ট হয়ে আছে, কারণ তার অথরিটি জানে কোনো পানিশমেন্ট দিবে না। এই রিলাক্টেন্সি দূর করার জন্য অতি দ্রুত নির্বাচন দিলে সারা বাংলাদেশের সকল কিছুর সমাধান অতি দ্রুত সম্ভব ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি চমৎকার করে আমাদের যানবাহন এবং আমাদের ঈদের খাবার প্লাস আমাদের সামনে কি হওয়া উচিত দেশের রাজনৈতিক অবস্থায় একজন তরুণ চিকিৎসক হিসাবে, সমাজসেবী হিসাবে, রাজনীতিক হিসাবে বললেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনার মতো গুণী সাংবাদিকের কাছে আসতে পেরে নিজেকে ধন্যবাদ দিই। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজেয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম জানা অজানা পর্বে, এবারে যাব ভালোবাসার রং পর্বে।
এই পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের বিশিষ্ট কবি, গীতিকার, গল্পকার এবং আমাদের সকলের প্রিয় রহিমা আক্তার রিমা। কথা বলছি তার সঙ্গে। কেমন আছেন রিমা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আছি। আপনার যে কবিতার বই আমার সামনে, সেটা হলো হে রাষ্ট্র আমি কিছু বলতে চাই। একজন কবি তো কথা বলতে চাই, আপনি আসলে কি বলতে চান? আমি একজন নারী হয়ে সকল নারীদের পক্ষে কথা বলতে চাই। আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রকে আমার কিছু না বলা কথা জানাতে চাই। মানে মূলত একজন নারী হয়ে নারীদের যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো জানানোর উদ্দেশ্যেই আমার এই বইটা। আমরা সাম্প্রতিককালে পত্রপত্রিকায় দেখছি অসংখ্য নারী হত্যার শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। তো আপনি একজন কবি হিসাবে আপনার কবিতায় নারীর প্রতি যে ভালোবাসা, আপনি নিজে একজন নারী, সেটা কিভাবে আপনি প্রকাশ করেন? আপনি আপনার কবিতায়, গানে, গল্পে 3 জায়গাতেই কি আপনি নারীর এই কথাগুলো আপনি বলেন? জি, আমার প্রথম কবিতাগুলো মূলত আমি বেগম রোকেয়ার মানে ওনাকে অনুসরণ করি। আমার জীবনের উনি প্রেরণার লেখার প্রেরণা আমার। আর আমার প্রথম কবিতা বিশেষ করে নারীদের নিয়েই লেখা, নারী জাগরণী কবিতা ছিল। এজন্য আমাকে অনেকে বেগম রোকেয়ার এই বলতো অনুসারী হিসেবে। আচ্ছা। তো পরে আস্তে আস্তে সমাজ বিনির্মাণে যে বিভিন্ন অসঙ্গতিগুলো নিয়ে আমি লিখি। আচ্ছা। তো বেশি কবিতাই আমার নারীদের নিয়ে লেখা। আপনার নারীদের নিয়ে কোনো গান আছে? গান লেখা হয়েছে কিন্তু এখনো প্রকাশ হয়নি। এখনো কোনো গান সুর করা হয়নি। আপনার কয়টি গান এ পর্যন্ত সুর হয়েছে? আমার মোট 3টি গান এ পর্যন্ত আমার লেখা এবং আমার সুরে প্রকাশ হয়েছে। আচ্ছা। এখানে অনেকগুলো কবিতা দেখছি। প্রোটোকল আছে, হে রাষ্ট্র আমি কিছু বলতে চাই। আমার মনে হয় হে রাষ্ট্র আমি কিছু বলতে চাই কবিতাটা যদি আপনি আমাদের শোনান। 2024 সালে আমার এই বইটা প্রকাশ হয় বইমেলায়। আর এই বইটার নামকরণই হয় হে রাষ্ট্র আমি কিছু বলতে চাই। আচ্ছা। এটা দিয়ে জন্য আমি মার্ক করে রেখেছি। তো বইটা প্রকাশ হয়েছে কলম প্রকাশনী থেকে। আচ্ছা। তো আমি এই কবিতাটাই পড়ি। পড়েন। হে রাষ্ট্র আমি কিছু বলতে চাই, আমি কিছু বলতে চাই রাষ্ট্র, সেই সাহস কি আমার হবে? নাকি বলতে গেলে ধর্ষিত হব ক্ষমতার কাছে? আমার সন্তানরা হবে মাতৃহারা, স্বামী হবে বিপত্নিক। আমি কিছু বলতে চাই রাষ্ট্র, সে অধিকার কি আমার আছে? নাকি বলতে গেলে হাতুড়ি পেটায় চূর্ণ করা হবে আমার হাড়গুলো? আমি কিছু বলতে চাই রাষ্ট্র, সেই ক্ষমতা কি আমার আছে? নাকি বুক ফুলে লড়াই চেয়ে কোনো ব্যাঙের মতো ঘরে বসে থাকার কিংবা ভাষা থাকতো বা প্রতিবন্ধী হয়ে বাঁচার জন্য আমি কলম হাতে নিয়েছি? আমি কিছু বলতে চাই রাষ্ট্র, সেই সময়টা কি আমি পাবো? নাকি বলবো ভেবে ভেবে প্রস্তুতি নেওয়ার আগেই আমাকে চিরতরে স্তব্ধ করে দেওয়া হবে? আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার নিজের কথা বললেন, নারীর অধিকারের কথা বললেন। তো আমরা নিশ্চয়ই আপনার সাফল্য কামনা করি এবং ভালো থাকবেন আপনি। আপনারাও ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ এটিএন টেলিভিশনকে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার বিস্তারিত জানার জন্য। আমি এটিএন বাংলার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি। সবাই ভালো থাকবেন। সুপ্রিয় সুধী, আপনারা দেখছেন এটিএন বাংলার অপরাজয় বাংলাদেশ এবং ডাইনামিক গ্রুপ নিবেদিত সবার জন্য অনুষ্ঠান। আমরা এতক্ষণ ছিলাম ভালোবাসার রং পর্বে, এবারে যাব নৃত্য পর্বে।
প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে। পবিত্র ঈদুল আজহা শান্তিময় হোক সবার জীবনে, সেটা আমরা কামনা করি। আমরা কামনা করি আমাদের মধুমাস আনন্দময় হোক। আমরা কামনা করি আমাদের গণতান্ত্রিক এক রাষ্ট্র ব্যবস্থায় সকলের জীবন উন্নত হোক, সুন্দর হোক। এবং আমরা যতীন্দ্রমোহন বাগচির সেই বিখ্যাত কবিতার লাইন আবৃত্তি করেই শেষ করব। ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলাতে নয় গভীর ভালোবেসে। আমরা ভালোবেসেই সব কিছু জয় করব, এই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।